তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুরু করি প্রথম অধ্যায়, স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকেই নানা রকম প্রতীক ও পদ্ধতির মাধ্যমে মানুষ গণনার আরও সহজ ও কার্যকর উপায় খুঁজে বের করে। যেহেতু এই সংখ্যাগুলো গণনার প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। তো এইটা সংক্ষেপে এই যে বর্ণনা করছে যে এটার সংজ্ঞা কি হবে। প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনাকারী বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হয়। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি। তাহলে এটা আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে কিন্তু, ঠিক আছে? তো চলো আমরা নিচে যাই, দেখি এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো। অধ্যায় শেষে শিক্ষার্থীরা অঙ্কপাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে বা লিখতে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে। স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয় করতে পারবে। ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে আমরা কি করি? প্রথম অধ্যায় 1.1 আজকে আলোচনা করব, অঙ্কপাতন কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে আশা করছি। তাহলে দেখো, পাটিগণিতে 10টি প্রতীক আছে, তাই না? আমরা 10টি প্রতীক মানে কি, ওই যে এখানে লিখে দিয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, ঠিক আছে? এই যে 10টি প্রতীক আছে, এই 10টি প্রতীক কি হচ্ছে কি? সংখ্যা প্রতীক। এখন এইগুলো 3টি নাম আছে মোটমাট, এটা 3টা নাম দিছে। এগুলাকে অঙ্ক বলা হয়, সংখ্যা প্রতীক বলা হয়, তারপর আবার কি বলা হয়, আবার এগুলো সংখ্যাও, ঠিক আছে? সংখ্যা, অঙ্ক, এগুলোকে কিন্তু প্রতিটাকে এক একটা করে অঙ্ক বলে। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। তাহলে মনে রাখতে হবে, শূন্য ব্যতীত বাকি সংখ্যা সব সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক এবং শেষেরটিকে শূন্য বলা হয়। এদের মধ্যে প্রথম 9টিকে প্রতীককে সার্থক অঙ্ক বলা হয়। তাহলে কোন 9টিকে? 1 থেকে 9 এই কয়টা কি হচ্ছে? সার্থক অঙ্ক বলা হয় এবং শেষেরটিকে শূন্য বলা হয়। শূন্য বলা হয়, ঠিক আছে? সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে, তাহলে মান কি আমরা জানি সবাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। আচ্ছা, তাহলে দেখো, 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। আচ্ছা, এটা আমি একটু বুঝাই দিই তোমাদের, কি বলতে চাচ্ছে। 9 অপেক্ষা বড়, মনে করতে হবে 10 লিখবা, হ্যাঁ? তাহলে কি 9 অপেক্ষা বড়? তাহলে এখানে অঙ্ক কয়টি আছে দেখো, 2 বা ততোধিক, মানে 2 বা 2-এর বেশি সংখ্যা দিয়ে লেখা হবে, এখানে তাই বলতে চাচ্ছে। আশা করছি বুঝতে পারছো এই লাইনটা। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। এই যে আমরা অঙ্ক দিয়ে লেখলাম, এটাকে কি বলে? অঙ্কপাতন বলে। অঙ্কপাতন 10টি প্রতীক ব্যবহার করা হয়। অঙ্কপাতনে 1 থেকে 9 এবং 0 ব্যবহার করা হয়, তাই না? তারপর হচ্ছে 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এটাকে 10 গুণোত্তর রীতি বলা হয়, 10টা সংখ্যা আছে বলে। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্থানীয় স্বকীয় মান প্রকাশ করে। ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্থানীয় স্বকীয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। আচ্ছা, আমি তোমাদের এইটুকুন পড়ার প্রয়োজন নেই, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি বলতে চাচ্ছে এখানে একক দশক মানে স্থানীয় মান সম্পর্কে ধারণা দিচ্ছে তোমাদের। যেমন দেখো, এইখানে যদি 3
শুধু 3 লেখা হয় তাহলে এটা কি একক, মানে মাত্র 3 টাকা। আমরা কিভাবে লিখি? শুধু 3 দিয়ে। যদি তার পাশে আরেকটা 3 দেওয়া হয় তাহলে 33 টাকা, তার মানে এটা হলো দশকের ঘর, একক দশক। মানে এইখানে 30 টাকা আর 3 টাকা মিলে হচ্ছে কয় টাকা? 33 টাকা হয়, তাই না? এখানে হলো দশকের ঘর, 1 দিয়ে 0 10, 3 দশকে 30 আর হচ্ছে 3 33। এইভাবে যদি আরেকটা 3 দেওয়া হয় তাহলে শতকের ঘর, মানে এখানে হলো একক দশক শতক, 330 আর হলো 3 কত? 333 টাকা। এইখানে তোমাদের তাই বোঝানো হচ্ছে, আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো এইখানে যদি তোমাকে বলা হয় যে 100 লেখো তাহলে কি আমরা এখানে 1 দিব, বাকি ঘরে কি 0 দিব। যদি বলা হয় শুধু 7 লেখো, 7 কত? এককের ঘরে 7। যদি বলা হয় 12 লেখো তাহলে পরে একের ঘরে, দশকের ঘরে 1 আর এককের ঘরে 2, একের পিঠে 2 12। দেখছো? তাহলে একক দশক, তাহলে 12 এরকম দশকের ঘর আনতে হবে। তারপরে দেখো হাজারের ঘরে আমরা যদি যাই, 1000 আমরা কিভাবে লিখব? 1000, তাই না? এখানে 1, বাকিগুলা কি 0, 1000। তোমরা আরও বিস্তারিত বুঝবা পিছে, সামনে এগুলোই বিস্তারিত বুঝতে পারবা। লক্ষের ঘরে গেলে কি হবে? বাকি 2 ঘর আছে লক্ষের, শেষের ঘর হচ্ছে কোটির। চলো নিচে যাই, আমরা এটুকু পড়তে হবে না তোমাদের আর। উদাহরণ 1 দেখো, তাহলে অঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, উপরে যত লেখা আছে সেগুলো বুঝতে পারবা। কমা বসিয়ে কথাই লেখো, তাই লিখছে, তাই না? তাহলে আমাদের জানি যে আমরা প্রথম এই 3 ঘর হচ্ছে একক দশক শতকের ঘর। 1 হচ্ছে এককে, 2 হচ্ছে দশকে, 3 হচ্ছে শতকে, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখতে পারি যে এইখানে লাস্টে হচ্ছে 321, তারপর হচ্ছে দেখো একক দশক শতক, তারপরে 7 হচ্ছে হাজারের ঘরে আছে, হ্যাঁ, একক দশক শতক। তাহলে 3 ঘর পর পর কমা দাও। দেখো তুমি এই যেখানে এখানে লিখছে এরা, এই যে এটা খেয়াল করো যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে আমরা বলতে পারি এটা 98 আছে হচ্ছে তোমার কোন ঘরে? 98 আছে হচ্ছে কোটির ঘরে, 98 কোটি। 75 2 ঘর মিলে যেহেতু লক্ষের ঘর, তাহলে 75 লক্ষ। 47 আছে হচ্ছে হাজারের ঘরে, 47,000। আর 321 হচ্ছে সংখ্যা একক দশক শতকের ঘরে, তাহলে 321 টাকা। তাহলে আমরা লিখতে পারি কি 98 লক্ষ 75,000 75 লক্ষ 47,321 টাকা, তাই না? এখন কথা হচ্ছে যদি কমা বসিয়ে লিখতে বলে তাহলে 3 ঘর পর কমা, পরে প্রতি 2 ঘর পর পর কমা দিতে হবে ডান দিকে। ডান দিক তো তোমরা সবাই চেনো, হাতের যে হাত দিয়ে ভাত খাও তোমরা মূলত, সেটা ডান হাত। 3 ঘর পর কমা, প্রথম ডান দিকে 3 ঘর পর কমা, পরে 2 ঘর পর পর কমা দিতে হবে। কমা বসানোর নিয়ম হচ্ছে এইটা। আর পড়ার সময় 2 ঘর আমরা জানি যে প্রথম 3 ঘর হচ্ছে কি শতকের ঘর, পরের 2 ঘর হচ্ছে হাজারের ঘর, পরের 2 ঘর হচ্ছে লক্ষের ঘর, পরের 2 ঘর হচ্ছে কোটির ঘর। তাহলে খুব সহজে বোঝো 98 কোটি 75 লক্ষ 47,321। আশা করছি বুঝতে পারছো। চলো আমরা নিচে চলে যাই, উদাহরণ 2 দেখি। উদাহরণ 2-এ কী বলেছে যে অঙ্কে লেখো 7,05,90,007। এইটা লেখার জন্য তোমরা একটা ট্রিক অবলম্বন করতে পারো। খাতায় তোমরা এরকম ফোঁটা 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 দিবা, ঠিক আছে, একক দশক গোনার জন্য। তো আমার যাতে এইখানে আছে তো আমি ওরকম আর করলাম না, এককের ঘরে একটা ফোঁটা দিবা, দশকের ঘরে একটা ফোঁটা দিবা। এখন আমাদের এখানে প্রশ্ন বলছে কি 7 কোটি। 7 কোটি দেখো, তাহলে কোটির ঘর যাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো কোটি এই পর্যন্ত ফোঁটা দেবা এইগুলা খাতায়। এখন প্রশ্নে বলছে কত কোটি বলো? 7 কোটি, তাই না? প্রশ্নে 7 কোটি চেয়েছে, 7 কোটি, তাহলে কোটির ঘরে 7 লিখছে এরা। তারপরে 7 কোটি 5 লক্ষ, এখন লক্ষের ঘরে 5 গণু আবার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে প্রায় 5 লক্ষ যেহেতু, তাহলে প্রায় 5 লক্ষের ঘরে 5 দিতে হবে, 5 লক্ষ। তারপর হচ্ছে 90,000, তো 90,000 হাজারের ঘর কোনটা? একক দশক শতক হাজার। যেহেতু 90,000 লাগছে, তাহলে 90,000 লিখতে গেলে কি এখানে যদি তুমি 9 দাও তো 9,000 হয়ে যাবে। এইখানে 9 পেটে 0 90,000, তাহলে অযুতের ঘরটা নিতে হচ্ছে এজন্য, ঠিক আছে? 90,000 আর কত লাগবে? 7, তাহলে লাস্টে 7 লিখছে। আর একবার বলি 7 কোটি, তো কোটির ঘরে 7 লিখতে হবে। তারপর হচ্ছে 5 লক্ষ, 5 লক্ষ আমরা যদি 50 লক্ষ লিখতাম তাহলে নজিতের ঘরটা নিতাম, কিন্তু মাত্র 5 লক্ষ যেহেতু তো লক্ষের ঘরে 5 লিখতে হবে। তারপর হচ্ছে কি 5,90,000, তো 90,000, তাহলে অযুতের ঘর নিতে হচ্ছে, কারণ
9,000 লিখলে এই ঘরের পর্যন্ত নিতে পারতাম, 10,000 হলে পরে ওজনের ঘর নিতে হবে, 9,000-এর বেশি হইলে পরে কি 9,999 পরেই ওজনের ঘর নিতে হয় তোমার। তারপর হচ্ছে কি শতকের ঘরে তো কিছু নেই, শুধু 7 বলেছে, তাহলে এককের ঘরে 7। আশা করছি তোমরা উদাহরণ 2 সুন্দরভাবেই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা থাকলে জানাবা। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখন দেখো আমরা যে সংখ্যাগুলো পড়েছিলাম, যে অঙ্ক তো চিনি আমরা, উপরে পড়ে আসছি যে 1 2 থেকে শুরু করে 9 পর্যন্ত হচ্ছে অঙ্ক, আবার শূন্যও একটা অঙ্ক, ঠিক আছে। এখন যদি বলা হয় যে 1 থেকে 9 পর্যন্ত বা শূন্য সহ 10টা অঙ্ক মিলে সবচেয়ে বড় অঙ্ক কোনটা, বৃহত্তম মানে বড়, তাই না? তো সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে 9, এটা তো আমরা সবাই বুঝতে পারতেছি। সবচেয়ে বড় অঙ্ক সবচেয়ে বেশি কোনটা, 9 না, শেষে যেটা কোনো সেটাতে বড়, তাহলে 9 হচ্ছে সবচেয়ে বড়। তো 7 অঙ্কের বৃহত্তম বলছে, তাহলে অঙ্ক থাকতে হবে কয়টা, 7টা। তার মানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা অঙ্ক থাকতে হবে এবং বৃহত্তম সংখ্যা নিয়ে লিখতে হবে। তার মানে 7টা অঙ্ক 7টা 9, আর বৃহত্তম সংখ্যা বলে 9 লিখতে হবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 7টা 9। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন দেখো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা লিখি, সবচেয়ে ছোট মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত, 10টা অঙ্কের মধ্যে যে 1 থেকে 9 এবং 0, 1 থেকে 9 এবং 0, এই 10টা অঙ্কের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত, ক্ষুদ্রতম সংখ্যা বা ছোট সংখ্যা হচ্ছে 0, তাই না? তাহলে আমরা 7টা অঙ্ক, তাহলে 7টা অঙ্ক থাকতে হবে, 7টা ফুটা দেবা তোমরা প্রথমে। দেখো এখানে 7টা সংখ্যা আছে, 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্ক দিয়ে প্রথমে 7টা অঙ্ক লিখলে পরে তো 0 লিখলে পরে তো 7টা অঙ্ক হয় না, কারণ এই শূন্যের কোনো মান থাকে না, এখানে একটা অঙ্ক বোঝায়। হ্যাঁ, 7টা 0 দিলে তুমি 7টা অঙ্ক বোঝাবে, কিন্তু তাহলে কী করতে হবে আমাদের এক্ষেত্রে, আমাদের প্রথম ঘরটা 1, বাকি 6টা ঘরে 0। সহজ হিসাব, প্রথম ঘরটা 1, বাকি 6টা ঘর হচ্ছে 0, একক দশক শতক হাজার অযুত, তাহলে 1 2 3 4 5 6 আর একটা 0 হবে। তাহলে প্রথম ঘরটা 1 দিতে হবে, বাকিগুলো 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার নিয়ম হচ্ছে প্রথম ঘরে 1, বাকি 6টা ঘর 0। যদি বলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে কত, প্রথম ঘরে 1, বাকি 4টা ঘরে 0। তাহলে অঙ্ক দেখো কয়টা হচ্ছে, তোমার অঙ্ক হচ্ছে কয়টা, তাহলে অঙ্ক হচ্ছে তোমার 1 2 3 4 5টা, আর 1-এর ঘরে হচ্ছে 1। হ্যাঁ, তার মানে সহজে বুঝলে তুমি। আশা করছি বারবার বলতেছে কেন, তোমরা প্রথম তো বুঝতে সমস্যা হতে পারে, এর জন্য। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথম ঘরে 1 দিবা, বাকি 6টা ঘরে 0 দিবা, তাহলে 7টা অঙ্ক হচ্ছে আর ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে নিয়ম। কেন হবে তা তো কারণ বুঝতে পেরেছো তোমরা হয়তো বা। আসো আমরা পরে যাই। উদাহরণ 4 কি বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এইখানে কিন্তু আবার বৃহত্তম মানে সবচেয়ে বড় না, মানে এইখানে সবচেয়ে বড় অঙ্ক কোনটা, এইখানে সবচেয়ে বৃহত্তম একই অঙ্ক মাত্র একবার, মানে 8 তুমি একবার নিতে পারবা ব্যবহার করে অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের, এখানে 6টা অঙ্ক আছে, দেখো গুণে দেখো 6টা অঙ্ক আছে। বৃহত্তম মানে সবচেয়ে বড়। এখন যদি বলা হয় এখানে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় 8, তারপরে কত 7, 6 কি আছে কোথাও নেই, তাহলে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে আর কোনো সংখ্যা নেই, 0 আছে। তাহলে বুঝতে পারছো সবচেয়ে বড় থেকে ছোট করে লিখবা তোমরা এই 6টা এই অঙ্কগুলো দিয়ে। এই যে 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্ক দিয়ে সবচেয়ে বড় থেকে ছোট ক্রমে লিখতে হবে। যেমন এখানে লিখছে দেখো, এইখানে এটা লিখেছে এই যে 8 7 5 4 3 0, আর এটাই বৃহত্তম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, তারপরে দেখো ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে লিখব, এইটার উল্টা লিখলে হয়ে যাবে। এখানে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট আছে কত, 0, তারপরে 3 4 5 7 8, ছোট থেকে বড় ক্রমে লিখছে, কিন্তু প্রথমে তুমি 0 দিলে পরে এখানে কয়টা অঙ্ক হয়ে যায়, এখানে 6টা অঙ্ক থাকে না, কারণ শূন্যের কোনো মূল্য নেই, বাম পাশে শূন্যের কোনো মূল্য নেই, যার কারণে আমরা কি করব, শূন্যটাকে 1 ঘর পরে দিব, বুঝছো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে ওই 3টা আগে নিবা আর শূন্যটারে পরে দিবা, তারপর বাকি সব কিছু অপরিবর্তনীয় থাকবে। তাহলে হয়ে যাবে যে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা।
আশা করছি তোমরা বুঝতে পারছো। আসো এবার আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি দেখো। আন্তর্জাতিক পদ্ধতিতে বিলিয়ন পর্যন্ত গোনা হয়, আমরা যেমন লক্ষ কোটি পর্যন্ত গুনি, এইখানে বিলিয়ন পদ্ধতি পর্যন্ত গোনা হয়। আর দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতির পার্থক্য বুঝতে পারলে এই অধ্যায় শেষ তোমাদের পড়ালেখা, মানে এই অধ্যায় আর লাগবে না, তোমাদের কোনো সমস্যা হবে না। আসো আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে পড়ে আমরা একটু দেখি। দেশীয় পদ্ধতির মতোই আন্তর্জাতিক পদ্ধতিতেও একক, দশক, শতক, প্রথম 3 ঘরকে শতক ধরা হয়, তারপরে আমরা 2 ঘরকে হাজার ধরি, তাই না? কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘরকে হাজার ধরা হয়। যেমন এইখানে লেখা আছে 111,000, দেখছো? কিন্তু আমাকে ওইখানে লক্ষ হয়ে যায়, কিন্তু এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে 111,000 পড়তে হবে। মিলিয়ন ঘর, তারপরে 3 ঘর হচ্ছে মিলিয়নের, তার মানে আমরা প্রথম 3 ঘর পর কমা দিব, পরে প্রতি 3 ঘর পর পর কমা দিব। আর দেশীয় পদ্ধতিতে কি করতাম? 3 ঘর পর কমা, প্রতি 2 ঘর পর পর কমা দিতাম। পার্থক্য হচ্ছে এইটা, বুঝতে পারছো আশা করি। পার্থক্য নিচে লেখা আছে, তোমরা দেখতে পারবা। এখন দেখো এটা যদি হয়, যদি প্রশ্নে বলে যে 100,000 লেখো, 100,000, তাহলে হাজারের ঘরে আসছে কি 100,000, তাহলে 100 লিখলাম, এখানে 100 লিখতে হবে সুন্দর করে, হ্যাঁ 100, হাজারের ঘরে 100, তারপর হচ্ছে বাকিগুলা কি শূন্য দিতে হবে, 100,000 হয়ে যাবে। তাহলে এই আলোচনা কিন্তু এই যে পুরো অধ্যায় ধরে করছে যে কোনটা কি, আমি এখানে তোমাদের বলে দিচ্ছি সব কিছু, এখানে সব তাই লিখছে, তোমাদের কষ্ট করে না পড়লেও চলবে। দেশীয় আন্তর্জাতিক পদ্ধতির সম্পর্ক দেখো, আমি বললাম না পার্থক্য দেখাবে বা সম্পর্ক দেখাবে। এই উপরে হচ্ছে দেশীয় পদ্ধতি, যেমন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমাদের এই যে 2 ঘরে হাজার হয়, তাই না? বাকি 2 ঘরে নিযুত নিয়ে আর লক্ষ নিয়ে হচ্ছে লক্ষের ঘর, বাকি 2 ঘর হচ্ছে কোটির ঘর। এখানে কিন্তু ভিন্ন নিয়ম। নিচে আন্তর্জাতিক পদ্ধতিতে দেখো একক, দশক, শতক, 3 ঘরে শতক ধরা হয়েছে, পরের 3 ঘরকে হাজার, পরের 3 ঘরকে মিলিয়ন, বিলিয়ন। তোমরা কিভাবে মুখস্থ করবা? একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। আর দেশীয় পদ্ধতিতে কি করবা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আশা করছি বুঝতে পারছো। এবার আসো, এইখানে সব আমি যা বললাম এই আলোচনা করছে। এইখানে আমরা দেখো প্রশ্ন কি বলছে, 1 মিলিয়ন সমান সমান কত লক্ষ হয়। এখন যদি বলা হয় যে 1 মিলিয়ন সমান কত লক্ষ, এখন দেখো মিলিয়নের ঘর কত, 1 মিলিয়ন, তাহলে এইখানে মিলিয়নের ঘর হচ্ছে, যদি আমি এখানে লিখি 1 দিয়ে শূন্য লিখি 10 মিলিয়ন হয়ে যাবে। এইখানে যদি 1 দিয়ে বাকিগুলো শূন্য দিই তাহলে 100 মিলিয়ন হয়ে যাবে। এখন যদি বলি যে মাত্র 1 মিলিয়ন, তাহলে কোন ঘরে? এককের ঘরে 1 মিলিয়ন, সেটা মিলিয়নের ঘরে এইটা, তাই না? আচ্ছা, তাহলে দেখো এবার দেশীয় পদ্ধতিতে গণু, মানে 1 মিলিয়ন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে, ঠিক আছে? 1 মিলিয়ন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে, আর দেশীয় পদ্ধতিতে কত লক্ষ হয় তাই জিজ্ঞাসা করছে তোমাকে। তাহলে আমরা গুনি যে কত লক্ষ হয়। এইখানে যদি আমরা 1 দেই তাহলে দেশীয় পদ্ধতিতে কত হয় আমরা গুনি, হ্যাঁ? তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে লক্ষর ঘরে কয় লক্ষ? 1 দিয়ে শূন্য 10 লক্ষ, তার মানে এখানে দেশীয় পদ্ধতিতে 10 লক্ষ সমান সমান 1 মিলিয়ন। তাহলে তোমরা বুঝতে পারছো, নিচে এই যে লিখে দিচ্ছে দেখো 1 মিলিয়ন সমান সমান কত? 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। আশা করছি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, পরে দেখো 1 বিলিয়ন সমান সমান কত কোটি। এখানে লিখে দিচ্ছে 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। আমরা উপরে ছকটা দেখলে পরে ভালোভাবে বুঝতে পারবো। আসো 1 বিলিয়ন সমান কত কোটি। এখন বিলিয়নের ঘর কোনটা? বিলিয়নের ঘর হচ্ছে এইটা, তাই না? 3 ঘর বিলিয়ন। এখন যদি বলে 10 বিলিয়ন, তাহলে কীভাবে লিখবো? 10, 100 বিলিয়ন, এইখানে লিখবো 1, এইখানে লিখবো 0 0, তার মানে 100 বিলিয়ন। এখন যদি বলো যে মাত্র 1 বিলিয়ন, কীভাবে লিখবো? তাহলে বিলিয়নের এককের ঘরে 1 লিখতে হবে, 1 বিলিয়ন। এখন দেশীয় পদ্ধতিতে 1 বিলিয়ন সমান সমান কত কোটি হয় তাই বলছে। আমরা গুনি, কোটি গুনি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই যে হচ্ছে কোটির ঘর। এখন এইখানে যদি আমরা বলি যে কোটি, তাহলে পরে কয় কোটি আছে? 1 দিয়ে বাকিগুলো শূন্য দাও, তাহলে কত কোটি? 100 কোটি, বাকি প্রতিটা শূন্য হয়ে যাবে। তাহলে গণ কত কোটি? 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। নিচে লিখছে দেখো, এরা কিন্তু এটাই বোঝাচ্ছে তোমাকে। এইটা কিভাবে পেলাম আমরা, দেখছো? এই যে 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। আশা করছি মানে 1 বিলিয়ন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি আর 100 কোটি হচ্ছে দেশীয় পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতি থেকে দেশীয় পদ্ধতি করতে হবে। ক্লিয়ারলি বুঝতে পারছো আশা করছি। কারো বুঝতে সমস্যা হলে বলবো, আমি খাতায় অঙ্ক করাই বোঝাবো আরো সুন্দর করে, হ্যাঁ, বা বোর্ডে করাবো তোমাদের, ঠিক আছে? আমার সাথে থাকবা তোমরা। আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো।
এইখানে আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লিখতে বলতেছে, তা আমরা প্রথমে কি করব, আমরা কমা ব্যবহার করলে অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পারবো। তোমরা কমা ব্যবহার করবা। তাহলে বন্ধুরা দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে কথাই লেখো। এখন কথাই লেখার জন্য তোমাদের একটা উপায় হচ্ছে প্রথমে কমা ব্যবহার করবা। আন্তর্জাতিক পদ্ধতিতে কমা ব্যবহার করার নিয়ম তো তোমরা জানো, যে নিচে লিখে দিচ্ছে 3 ঘর পর কমা, তারপর হচ্ছে বাকি প্রতিটা 3 ঘর পর পর কমা। আন্তর্জাতিক পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতে অবশ্যই মনে আছে 3 ঘর পর কমা, পরে 2 ঘর পর পর কমা। আর আন্তর্জাতিক পদ্ধতিতে 3 ঘর পর কমা, পরে প্রতিটা 3 ঘর পর পর কমা। এবার আমরা ওটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের। কোনটা মনে আছে, যে প্রথম 3 ঘর একক দশক শতক, তারপর হলো হাজারের ঘর, তারপরে কি একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন, একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন, বারবার পড়বা বাসায় বসে। একক দশক শতক হাজার মিলিয়ন, একক দশক শতক হাজার মিলিয়ন বিলিয়ন। আসো এবার প্রশ্নে কি বলছে দেখো, এখানে কত লেখা আছে। তাহলে আমাকে প্রথমে শেষে হচ্ছে 3 ঘর হচ্ছে কি বিলিয়ন, তাই না, বিলিয়ন। তাহলে এখানে আছে হচ্ছে 204 বিলিয়ন, তারপরে 340 মিলিয়ন, তারপরে 432 হাজার, আর লাস্টে হচ্ছে 4 মাত্র, তাহলে পরে মাত্র 4। তাহলে এই যে এখানে লিখে দিয়েছে দেখো, 204 বিলিয়ন, 340 মিলিয়ন, 432 হাজার, লাস্টে 4। আশা করছি তোমরা বুঝতে পারছো, খুব সহজে বুঝতে পারবা। শেষের 3 ঘর হচ্ছে বিলিয়নের ঘর, তারপরে 3 ঘর হচ্ছে মিলিয়নের ঘর, তারপরে 3 ঘর হচ্ছে হাজারের ঘর। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যদি আমরা শুধু বলি যে এখানে কত লেখা আছে বিলিয়নের ঘরে 204, তো 204 সাথে বিলিয়ন যোগ করে দিবা, তারপর 340-এর সাথে মিলিয়ন, 432-এর সাথে হাজার, তারপরে মাত্র 4 লেখা আছে। আশা করছি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না কারো? ঠিক আছে, এবার দেখো 5 মিলিয়নে কত লক্ষ, 5 মিলিয়নে কত লক্ষ হয়, এইটা আমরা অঙ্ক করে করতেছি। তার আগে আমরা একটু বুঝে নেই, এখানে দেখে নেই 4 থেকে, এইখানে দেখবা 5 মিলিয়নে কত লক্ষ হয়। এখন দেখো আমাদের মিলিয়নে যদি 5 মিলিয়ন লিখি, আমরা কোন ঘরে যাব, এইখানে 5 মিলিয়ন, এইখানে লেখা আছে 111 মিলিয়ন। যদি 50 মিলিয়ন লিখতাম তাহলে কি করতাম বলো, তাহলে মিলিয়নের ঘরে এখানে লিখতাম কি 50 মিলিয়ন, ঠিক আছে, মিলিয়নের ঘরে 50 লিখতাম। যদি 500 মিলিয়ন লিখতাম তাহলে কি লিখতাম, 5 দিয়ে 2টা শূন্য, 500 মিলিয়ন, মিলিয়নের ঘরে 500 লিখতে হবে। তাহলে এখন প্রশ্নে বলছে মাত্র 5 মিলিয়ন, এই যে 5, এখন আমরা নিজেদের ঘরে 5টা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার দেখো এখানে কত, 5 মিলিয়নে কত কি হয়, ঠিক আছে, প্রশ্নে কি বলছে একটু দেখি আমরা ভালোভাবে, যে 5 মিলিয়নে কত লক্ষ। আচ্ছা আচ্ছা ওয়েট, 5 মিলিয়নে কত লক্ষ, তাহলে 5 মিলিয়নে কত লক্ষ গণো, একক দশক, দেশীয় পদ্ধতিতে গণো, মানে আন্তর্জাতিক পদ্ধতিতে 5 মিলিয়ন, দেশীয় পদ্ধতিতে কত হয়, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এখন তার মানে লক্ষ নিযুতের ঘর মানে কি 10 লক্ষ, এইখানে 0, এইখানে 1, তার মানে হচ্ছে এখানে 10 লক্ষ। 5 মিলিয়ন সমান সমান, তাহলে কি 5, যেহেতু 5 আছে তাহলে 50, 5-এর জায়গায় 5 দাও আর গণো, তাহলে কত হয় দেখো, বাকিগুলো 0 দিয়ে দাও প্রতিটা, একক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে কত 50 লক্ষ। 5 মিলিয়ন সমান সমান 50 লক্ষ। এখন এইটা তুমি অঙ্কের মাধ্যমেও করতে পারো। কিভাবে, যেমন দেখো ওয়েট করো, এই যে আমরা উপরেও লিখছি যে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, আমরা একটুকে দেখাচ্ছিলাম না, এটা মুখস্থ করতে পারো যে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, অর্থাৎ 5 মিলিয়নে কয় লক্ষ হয়, 5-10কে বেশি হয় না, বেশি হলে গুণ হয়, 5-10কে 50 লক্ষ। 100 কোটিতে কত বিলিয়ন হয়, 100 কোটিতে আমরা যদি এই চিত্র বুঝতে চাই, দেখো প্রথমে চিত্রে যাবা, এইখানে যাবা, প্রশ্ন কি চেয়েছে একবার একটু দেখি, 1 মিলিয়ন সমান কত লক্ষ, 500 কোটিতে কত বিলিয়ন, 500 কোটিতে মানে দেশীয় পদ্ধতিতে কোটি থেকে বিলিয়ন, 500 কোটি লিখতে পারি আমরা, 500 কোটি, এই যে হচ্ছে কোটির ঘর দেখো, তাহলে 500 কোটি লিখতে যদি যাই আমরা, প্রথম ঘরে 0, পরের ঘরে 0, 500 যেহেতু লিখবো, 500 কোটি, কোটির ঘরে বাড়ি যেতে পারবো না, হ্যাঁ, তাহলে এটা 500 কোটি লেখা হয়ে গেছে। এবার কত বিলিয়ন হয়, বিলিয়নের ঘরে গোনো, একক দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এখানে কত 5 বিলিয়ন, এককের ঘরে যেহেতু 5 বিলিয়ন, তাহলে 500 কোটিতে মাত্র 5 বিলিয়ন হয়। কারো সমস্যা হলে বলবা, বুঝতে পারছো আমি আশা করছি, কারো কোনো সমস্যা তো হওয়ার কথা না। আচ্ছা, এরপরেই আছে 1.1 অনুশীলনী। আমরা এইগুলা কিন্তু আমরা একটা খাতায় কি করব, এই অঙ্কগুলো প্রতিটা অঙ্ক করাই দেবো তোমাদের, সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা।
আমি তোমাদের একটু বোঝানোর জন্য বাসায় বসে হোমওয়ার্ক করবা, উদাহরণগুলো ভালোভাবে বুঝলে তোমরা নিজেরাই করতে পারবা। তারপরে কারো কোনো অঙ্কের সমস্যা, খুব সমস্যা হলে আমাকে বলবা যে ভাইয়া বা এই স্যার এই অঙ্কে আমার সমস্যা আছে, হ্যাঁ? আমি তোমাদের ভাইয়াই হই, আমি কোনো শিক্ষক না। যাই হোক, তাহলে দেখো, তবে দীর্ঘ 12 বছরের প্রাইভেট পড়ানোর অভিজ্ঞতা আছে, হোম টিউটর ছিলাম, হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে কি করছে, 20,070। তা তোমার এখানে সহজ একটা ট্রিক শেখাই দেই, কিছু সংখ্যাগুলো অঙ্কে লেখো, অঙ্কে লিখতে বলতেছে, 20,070কে অঙ্কে লিখতে বলতেছে, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 20,000 বলছে না, 1 মিনিট, 20,000 বলছে, তাহলে 20,000 আমাকে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 20,000 তো অযুতের ঘরে যাইতে হচ্ছে, 20,000 এই হাজারের ঘরে যায় 20,000, বাকিগুলো শূন্য দিয়ে দেবা, 20,000। এবার প্রশ্ন বলছে লাস্টে 70 কোন ঘরে লিখতে হয় আমাদের, এই যে 70, তাহলে কত হয়েছে, 3 ঘরে শূন্য, তাই না, 20,070। কারো কোনো সমস্যা থাকার কথা না, এরকম ফোটা ফোটা দিয়ে খাতায় আর কি তুমি একক, দশক, শতক, হাজার লিখে 20,000-এর ঘরে 20,000 লিখবা। আর 70 কয় ঘর নিয়ে হয়, একক দশকের ঘর মিলে 70 হয়তো, 7 দশকে 70, তাই না, তাহলে 7-এর ফিটে শূন্য লাস্টে। তো বাকিগুলো ওইভাবে চেষ্টা করবো, আমি তোমাদের হোমওয়ার্ক করার জন্য দিলাম এটা, আর তোমরা কমেন্ট লিখতে পারো তোমাদের উত্তর কত হয়েছে, এটা কত হবে সংখ্যায় লিখে দিতে পারো আমাকে কমেন্টে, হ্যাঁ। আচ্ছা, 4,05,000 একইভাবে করো, প্রতিটা একইভাবে করবা, আমি প্রতিটা ক্লাস করাবো, তোমরা সেই ক্লাসটা দেখে নেবা, কোনো অঙ্কে সমস্যা থাকলে আমাকে জানাবা। তো আশা করছি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। এভাবে প্রতিটা তোমাদের অঙ্কের প্রতিটা ক্লাস নেওয়া হবে, তোমাদের কোন সাবজেক্টের সমস্যা আছে, কোন অধ্যায় সমস্যা আছে বলতে পারো, আমি এক্সট্রাভাবে সেই অধ্যায়টা আগে ক্লাস নিয়ে নিব, হ্যাঁ। ধন্যবাদ সাথে থাকার জন্য আর ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।